অন্ধকার যখন গভীর হয়, মানুষের অজানা ভয়ের গল্পগুলো ততই স্পষ্ট হয়ে ওঠে। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যার কোনো ব্যাখ্যা নেই, যা বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না, কিন্তু হৃদয়ের ভেতর একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়? আপনাকে স্বাগতম হরর পডকাস্ট বাই প্রিয়াংশুর আরও একটি ভৌতিক পর্বে। নমস্কার, আপনার সঙ্গে রয়েছে আমি প্রিয়াংশু। এখানে আমরা আপনাদের শোনাব মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক অভিজ্ঞতার কথা, যেগুলো কেবল গল্প নয়, কারো না কারো জীবনে সত্যি ঘটে যাওয়া বাস্তব ঘটনা। তবে সরাসরি পডকাস্টে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি। এই পডকাস্টের প্রতিটি ঘটনা কোনোভাবেই এআই দ্বারা নির্মিত নয়, কারণ এই সমস্ত ঘটনাগুলি যারা আমাদের সাথে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন, তাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই হরর পডকাস্ট সিরিজ কোনোভাবেই কোনো এআই সফটওয়্যার দ্বারা তৈরি নয়। আমরা এই ধরনের কৃত্রিম গল্পগুলোকে সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না। তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের একটাই নিবেদন, এই ঘটনাগুলোকে মন দিয়ে শুনুন আর নিজের মতো করে অনুভব করুন। কারণ সব গল্প কল্পনা নয়, কিছু গল্প সত্যি, আর সেই সত্যিটাই সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পডকাস্টে। শুরু হচ্ছে হরর পডকাস্ট সিরিজের আরও একটি ভৌতিক পর্ব। আজকে যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলবো, সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে হাওড়ার কুলগাছিয়া থেকে সৌমেন। তো সে অনেক বড় করে সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে। সে লিখেছে, প্রিয় বন্ধু প্রিয়াংশু, আশা করি তুই এবং তোর পরিবারের সবাই ভালো আছিস। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, এবং তুই কেমন আছিস এটি আমাদেরকে জানাস কমেন্টের মাধ্যমে। লিখেছে, তোদের ওদিকে গরম কেমন পড়েছে? হ্যাঁ, আমাদের দিকে গরম খুব ভালো পড়েছে, মানে খুব বেশি পরিমাণেই পড়েছে। সারাদিন আর কি গরমের মধ্যে নাজেহাল হয়ে যেতে হচ্ছে। তো সে লিখেছে, আমাদের এখানে তো দুপুরের দিকেই বের হওয়া দায়। আচ্ছা, অনেকদিন তোদের দিকে যাওয়া হয় না। তোদের সেই চায়ের দোকানের আড্ডাগুলো, বন্ধুবান্ধবদের সাথে গল্প করা, এখন খুব মিস করি। তুই চলে আসবি এখানে, এসে থাক কদিন, তোরও ভালো লাগবে। সারাদিনে বুঝতে পারছি তোর কাজের প্রেশার আছে, একদিন ছুটি করে চলে আয়। তো তারপরে সে লিখেছে, আজ তোকে হুট করে এত বড় একটা ঘটনার কথা লিখে পাঠাচ্ছি, তার পেছনে কোনো সাধারণ কুশল বিনিময় বা সৌজন্য সাক্ষাৎকারের ইচ্ছে নেই রে। সত্যি বলতে মনের ভেতর একটা তীব্র ছটফটানি আর আতঙ্ক চেপে বসে আছে, যা আমি বাড়ির কাউকেই বলতে পারিনি। বললে হয়তো সবাই ভাববে কাজের প্রেশারে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, কিংবা হয়তো হ্যালুসিনেট করছি। কিন্তু তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস, তুই জানিস আমি একজন সাধারণ মানুষ। ভূত প্রেতে বা অলৌকিক কিছুতে আমি বিশ্বাস করি না। এগুলোকে চিরকাল ঠাট্টা তামাশা বলেই আমি জেনে এসেছি। বিজ্ঞান, যুক্তি আর চাক্ষুষ প্রমাণ ছাড়া আমি কোনোদিন ঈশ্বরকেও পুরোপুরি মেনে নিতে পারিনি। সেই আমার যুক্তিবাদের অহংকার গত এক সপ্তাহে কিভাবে যে ধুলোয় মিশে গেল, সেটাই তোকে জানানোর জন্য এটা লেখাটা একটু বড় হবে, কিন্তু দোহাই তোর, মাঝপথে পড়া ছেড়ে দিস না। না, মাঝপথে পুরো পড়া ছাড়বো না, ঘটনাটা পুরোটাই আমি পড়ব এবং সেটা আমাদের দর্শক বন্ধুদের আমি শোনাবো। সে লিখেছে, আমার এই অভিজ্ঞতাটা আমি তোকে জানাবো বলে অনেক দিন ধরে অপেক্ষা করছি। তুই তো জানিস, গত 4 মাস আগে একটা প্রজেক্টের তদারকি করতে আমি গিয়েছিলাম মহিষাদলে। আচ্ছা, মহিষাদল জায়গাটা বলে রাখি, মহিষাদল সবাই চেনেন, তবুও বলে রাখি, মহিষাদল হচ্ছে মেদিনীপুরের একটা গ্রাম। মহিষাদলের রাজবাড়ির কথা হয়তো অনেকে শুনেছেন। তারপরে বলি, সে লিখেছে, গ্রামটা বেশ সুন্দর, ছিমছাম, চারিদিকে সবুজ সবুজ ধান ক্ষেত। কিন্তু এখানে আসার পর থেকে একটা বিষয় আমার নজর কেড়েছিল। গ্রামটার ঠিক পূর্ব দিকে একটা মরা নদীর প্রাচীন খাত রয়েছে, যেখানে ছড়িয়ে আছে এক বিশাল দিঘি।
দিঘি বলা ভুল হবে, সেটাকে পুকুর বলাই শ্রেয়। এটা সাধারণ কোনো পুকুর বা দিঘি বলতে যা বোঝায়, মরা পুকুর তার থেকে বেশ বড়, প্রায় 12 থেকে 14 বিঘার ওপর এর বিস্তৃতি। এর জল এতটাই গভীর আর থমথমে যে ঘাটে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে বুকটা কেমন যেন কেঁপে ওঠে। জলের রংটা সাধারণ সবুজ বা নীল নয়, এক অদ্ভুত কুচকুচে কালচে নীল আভা ছড়িয়ে থাকে সারা বছর। এখানে আসার প্রথম সপ্তাহতেই আমি লক্ষ্য করেছিলাম গ্রামের মানুষ এই পুকুরটাকে নিয়ে বড্ড বেশি মাত্রায় অদ্ভুত নিয়ম মেনে চলে। প্রথম আমার মনে হয়েছিল এগুলি সব অজপাড়াগা মানুষের অশিক্ষাজনিত কুসংস্কার। যেমন ধর, দুপুর 12টা বাজলে আর সন্ধ্যায় যখন পাশের প্রাচীন কালী মন্দিরে আরতির ঘণ্টা বাজে, যেমন ধর দুপুর 12টা বাজলে আর সন্ধ্যায় যখন প্রাচীন কালী মন্দিরের আরতির ঘণ্টা বাজে, তখন সেই পুকুর ঘাটে একটা মানুষও থাকে না। যতই গরম পড়ুক, দুপুরের ওই নির্দিষ্ট সময়ে কেউ স্নান করতে নামে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওই পুকুর থেকে জল তোলার জন্য কোনো লোহার বালতি বা পাত্র ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গ্রামের মহিলারা সর্বত্র পিতল, তামা বা মাটির ঘড়া নিয়ে আসে সেখান থেকে জল তোলার জন্যে। আমি এক কৌতূহলবশত একটা দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা দাদু, লোহার বালতি দিয়ে জল তুললে কী হবে? লোহা কি জলের তলায় কোনো চুম্বককে আকর্ষণ করে? তো সেই দাদু আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়েছিলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি শুধু ফিসফিস করে বলেছিলেন, লোহা ছোঁয়ালে ভেতরে যে আছে সে রেগে যায় বাবা। জল তখন রক্ত লাল হয়ে ওঠে, পচা গন্ধ বেরোয়। আমি মনে মনে হেসেছিলাম, ভেবেছিলাম বিজ্ঞানের এই যুগেও মানুষ কত কিনা বিশ্বাস করে। কিন্তু নিয়তি হয়তো আড়ালে দাঁড়িয়ে আমার সেই হাসির জবাব দিতে প্রস্তুত ছিল। একদিন অমাবস্যার এক নিষিদ্ধ রাত, ঘটনাটা ঘটল বুধবার। সেদিন ছিল ঘোর অমাবস্যা। এদিকে গ্রামের অন্ধকার শহরের অন্ধকারের মতো নয় রে। এখানে লোডশেডিং হলে কিংবা রাতে যদি আলো নিভে যায়, মনে হয় যেন কোনো কালো চাদর এসে দুটো চোখকে টিপে ধরেছে। হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। সেদিন রাত থেকে আমার শরীরটা কেমন একটু ম্যাজ ম্যাজ করছিল। মাথার ভেতর একটা অদ্ভুত অস্বস্তি আর গুমোট গরম। কোয়ার্টারের সিলিং ফ্যানটা ঘুরছিল বটে, কিন্তু হাওয়া যেন ঠিকঠাক আসছিল না। বিছানায় শুয়ে গরমে এপাশ ওপাশ করতে করতে রাত যখন আনুমানিক ওই 2টো হবে, তখন ভাবলাম একটু বাইরের দিক থেকে ঘুরে আসা যাক। কোয়ার্টারের পেছনের দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগলো। সেই ঠান্ডা বাতাসের আভাস নিতে নিতেই আমি আপন মনে হাঁটতে শুরু করলাম। কোয়ার্টারের পেছনে নতুন রাস্তা হয়েছে। রাস্তাটা সোজা গিয়ে মিশেছে সেই বড় পুকুর বা দিঘিটার পাড়ে। আমার পকেটে একটা ছোট্ট টর্চ ছিল, কিন্তু হাওয়াটা বেশ আরামদায়ক ছিল বলে টর্চ আর জ্বালাইনি। অন্ধকারের মধ্যেই হাঁটছিলাম। পুকুরের পাড়ে যখন পৌঁছালাম, তখন চারপাশের নিস্তব্ধতা প্রায় অপার্থিব। কোনো ঝিঝি পোকার ডাক নেই, কোনো রাত জাগা পাখির ডানা ঝাপটানো নেই। যেন পুরো প্রকৃতি এই দিঘির পাড়ে এসে থমকে গেছে, যেন তারা কোনো গভীর ধ্যানের মধ্যে ডুবে আছে। ঠিক তখনই অলৌকিক ঘটনাটার শুরু। হঠাৎ করেই আমি খেয়াল করলাম চারপাশের ঘুটঘুটে অন্ধকারটা কেমন যেন হালকা হয়ে এলো। আমি আকাশের দিকে তাকালাম, না চাঁদ নেই, তারার আলো নেই, মেঘে ঢাকা আকাশ। অথচ পুরো চত্বরটায় একটা অদ্ভুত মায়াবী নীলাভ আলো ছড়িয়ে পড়েছে। আমি দাঁড়িয়ে পড়লাম, চোখের পলক ফেলে দেখার চেষ্টা করলাম এটা আমার চোখের ভুল। কিন্তু না, আলোটা আরো স্পষ্ট হতে লাগলো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানিস?
সেই আলোর উৎস কিন্তু আকাশ ছিল না। আলোর মূল ছটা আসছিল সেই মরা দিঘির গভীর কুচকুচে কালো জলের তলদেশ থেকে। মনে হচ্ছিল জলের নিচে কেউ যেন 1000 ওয়াটের একটা নীল আলো জেলে রেখেছিল। কৌতূহল আর এক অদ্ভুত সম্মোহনের বশে আমি সেই পুকুর ঘাটের দিকে পা বাড়ালাম। নতুন রাস্তায় আমার জুতোর শব্দ পাচ্ছিলাম, এছাড়া আর কোনো শব্দ নেই। আমি একদম ঘাটের যখন শেষ ধাপে গিয়ে দাঁড়ালাম, তখন আমার চোখের সামনে যা ঘটছিল তা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। বিজ্ঞান, পদার্থবিদ্যা, হাইড্রোলজি সব কিছু যেন এক মুহূর্তেই আমার কাছে অর্থহীন হয়ে গেল। পুকুরের কালচে জলটা তখন কাঁচের মতো স্বচ্ছ। সেই তীব্র আলোর ব্যাকলাইটে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম জলের নিচে কোনো কাদা, শ্যাওলা বা জলজ উদ্ভিদ নেই। তার বদলে মাটির অনেক গভীরে এক অন্তহীন মহাশূন্যের মতো অন্ধকার। বুকে জ্বলজ্বল করছে একটা প্রাচীন রাজপ্রাসাদের চূড়া। তার বদলে মাটির নিচে অনেক গভীরে এক অন্তহীন মহাশূন্যের মতো অন্ধকারের বুকে জ্বলজ্বল করছে একটা প্রাচীন রাজপ্রাসাদের চূড়া। আর বিশাল একটা তরুণ, ঠিক যেন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষ জলের নিচে জীবন্ত হয়ে আছে। আর সেই অতল নীল আলোর ভেতর দিয়ে শত শত ছোট ছোট মাছ, যাদের মধ্যে কোনোটার আকার একজন পূর্ণবয়স্ক মানুষের চেয়েও বড়, এক অদ্ভুত সুশৃঙ্খল জ্যামিতিক উপায়ে গোল হয়ে ঘুরছিল। আর সেই ঘূর্ণন প্রক্রিয়া কোনো সাধারণ ঘূর্ণনের মতো নয় প্রিয়াংশু। মনে হচ্ছিল তারা কোনো অদৃশ্য দেবতার চারপাশে এক ঐশ্বরিক নৃত্যে মেতে উঠেছে। আমি যখন সম্মোহিতের মতো এই সমস্ত কাজকর্ম দেখছি, তখনই আমার কানে এলো একটা সুর। কোনো মানুষ যে এই গভীর রাতে এমন সুর সৃষ্টি করতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। সুরটা ছিল একটা বাঁশির, কিন্তু সেই আওয়াজে কোনো ক্লান্তি ছিল না, ছিল এক অমোঘ আকর্ষণ। সুরটা বাতাস থেকে আসছিল না, মনে হচ্ছিল যেন পুকুরের জলের প্রতিটি কণা থেকে প্রতিধ্বনিত হয়ে সরাসরি আমার মাথার ভেতর ঢুকে যাচ্ছে সেটা। সেই সুর কানে যাওয়ার সাথে সাথেই আমার নিজের শরীরের ওপর সামান্য একটু নিয়ন্ত্রণ চলে এলো। আমার মনে হতে লাগলো জীবনের সমস্ত দুঃখ, সুখ, ক্লান্তি, কষ্ট এই সুরের ভেতর বিলীন হয়ে যাচ্ছে। ওই জলের তলায় ওই রাজপ্রাসাদটাই আমার আসল বাড়ি, ওই নীল আলোটাই আমার শেষ আশ্রয়। জল আমায় ডাকছে। জলের ভেতরে থাকা জিনিসটা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমার মনে কোনো ভয় ছিল না, ছিল এক পরম শান্তি। আমি অবশ্যই সম্মোহিতের মতো ঘাটের শেষ ধাপ থেকে জলের ভেতর নিজের ডান পাটা বাড়িয়ে দিলাম। জলের স্পর্শটা বরফের মতো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডা আমাকে চমকে দিল না, বরং আমার মোহ আরো গভীরভাবে বাড়িয়ে দিল। আমি আমার বাম পাটাও বাড়াতে যাব, ঠিক এমন সময় জলের গভীরতা আমার হাঁটু ছুঁয়ে ফেলেছে দেখলাম। ঠিক তখনই অলৌকিকভাবে ঘটল আর একটা ঘটনা। আমাদের কোয়ার্টারে সনাতন দা নামে একটা লোক ছিল, তার একটা পোষা দেশি কুকুর ছিল, নাম বাঘা। বাঘা সাধারণত রাতে কোয়ার্টারের বারান্দায় ঘুমোয়, কিন্তু সেই দিন যখন আমি জলের গভীরে তলিয়ে যাওয়ার জন্য 1 সেকেন্ড আগের সীমানায় দাঁড়িয়ে আছি, অনেক দূর থেকে বাঘার একটা তীব্র করুণ আর্তনাদ আর একটানা ঘেউ ঘেউ আওয়াজ আমার কানে এসে পৌঁছালো। বাঘা এমনভাবে ডাকছিল, মনে হচ্ছিল
সে যেন খুব চরম এক বিপদ দেখতে পেয়েছে কারোর। সেই তীব্র আওয়াজটা যেন একটা চাবুকের মতো আমার মাথায় এসে আঘাত করল। আচমকাই আমার চোখের সামনে সেই নীল আলো আর জলের তলার সেই প্রাসাদ, সবকিছু মুহূর্তের মধ্যে কোথায় যেন হঠাৎ করে হারিয়ে গেল। চারপাশটা আবার আগের মতোই ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। তখনই আমার ঘোর কাটল। আমি চমকে উঠে দেখি আমি সেই মরা পুকুরের শেষ ধাপে দাঁড়িয়ে আছি, পুকুরের দিকে তাকিয়ে। আর জল ইতিমধ্যেই আমার কোমর পর্যন্ত এসেছে, আর 1 ইঞ্চি এগোলেই পায়ের নিচে আর কোনো মাটি থাকতো না। আমি সোজা তলিয়ে যেতাম জলের অতল গভীরে। ভয় কাকে বলে সেদিন রাত্রে আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম রে। আমি কোনো মতে অন্ধকারে পা ফেলে ফেলে প্রায় আছাড় খেয়ে ঘাট থেকে বেরিয়ে ওপরে উঠে এলাম। পকেট থেকে টর্চটা বের করার মতো তখন আমার মানসিকতা ছিল না। আমি উল্টো দিকে ঘুরে এক ছুটে কোয়ার্টারের দিকে দৌড় লাগালাম। আমি যখন দৌড়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমার পেছনে কে বা কারা যেন জল থেকে উঠে আসছে। এক জোড়া দীর্ঘশ্বাস যেন আমার ঘাড়ির ওপর এসে পড়ছে। আমি যখন কোয়ার্টারে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করলাম তখন আমার সারা শরীর থরথর করে কাঁপছে। দাঁতে দাঁত লেগে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। রাতটা এতটাই নিস্তব্ধ যে নিজের বুকের ধুকপুকানি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। পরদিন সকাল থেকে আমার তীব্র জ্বর আসে। থার্মোমিটারের পারদ প্রায় 103 ডিগ্রি ছুঁয়েছিল। জ্বরের ঘোরে নাকি বারবার শুধু বলছিলাম, ওই নীল আলোটা আমাকে ডাকছে, জল আমাকে ছাড়বে না। শেষমেশ সনাতনদা আমার এই অবস্থা দেখে একটা ডাক্তার ডাকার পাশাপাশি ওই প্রাচীন কালী মন্দিরের পুরোহিতকে ডেকে নিয়ে এসেছিল। পুরোহিত মশাই আমার কপালে মন্দিরের সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিলেন এবং সেই মরা পুকুরের জল এনে একটা পাত্রে তুলে তার মধ্যে থেকে একটুখানি মন্ত্র পড়ে আমার মুখে দিলেন। এই ঘটনাটা আমি তোকে বানিয়ে বলছি না রে প্রিয়াংশু। ওই জলটা গলায় নামার ঠিক 1/2 ঘন্টার মধ্যেই আমার গায়ের জ্বর অলৌকিকভাবে কমতে শুরু করে। মাথার সেই তীব্র যন্ত্রণাটা যেন কপুরের মতো উবে গেল। বিকেলের দিকে যখন আমি একটু সুস্থ বোধ করলাম তখন সেই পুরোহিত মশাই আমার বিছানার পাশে এসে বসলেন। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা তুমি শিক্ষিত মানুষ, আমাদের এই কথা তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই মরা পুকুর এবার তোমায় ক্ষমা করলেও বারবার কিন্তু করবে না। ওই মরা পুকুরে যে আছে কাল রাতে তুমি তার মাথায় পা দিয়েছিলে। ওই বাঘার জন্যে এ যাত্রায় তুমি রক্ষা পেলে, কিন্তু যতদিন এখানে আছো ভুলেও ওই পুকুরের ধারে কাছে যেও না। আমি তখন দুর্বল গলায় জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরমশাই, কাল রাতে আমি যা দেখেছি তা কি আমার মনের ভুল নাকি এ সমস্ত কিছু এখানে প্রায় ঘটে? তিনি তখন আমাকে ওই মরা পুকুরের আসল ইতিহাসটা বললেন। আজ থেকে প্রায় 150 বছর আগে ওই অঞ্চলের জমিদার ছিলেন নীলকণ্ঠ রায়। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর আর খামখেয়ালি স্বভাবের। এক ভয়াবহ খরার সময় নিজের কুলদেবীর মন্দির সংলগ্ন এই বিশাল দিঘি বা পুকুর তিনি খনন করেন, কিন্তু খনন কার্য শেষ হলেও 1 ফোঁটা জল ওঠেনি। তখন বিভিন্ন রাজ্য থেকে কাপালিকদের পরামর্শে জমিদার এক নিরীহ প্রজা, একটা তরুণ ছেলেকে বলিদানের জন্য ব্যবস্থা করেন। সেই ছেলের এক বৃদ্ধা মা ছিলেন, যিনি ছিলেন দেবী কালীর একনিষ্ঠ সাধিকা। তিনি তীব্র আক্রোশে ও পুত্র শোকে এই দিঘিকে অভিশাপ দিয়েছিলেন যে এই দিঘির জল কোনোদিনও শুকোবে না, কিন্তু জমিদারের বংশের কেউ এই জল ছুঁতে পারবে না। আর এই দিঘি চিরকাল বেঁচে থাকবে
এক জীবন্ত সত্তা হয়ে। প্রতি অমাবস্যার রাতে সে কথা বলবে, নিজের রূপের মায়া দেখাবে, আর যদি কেউ সেই মায়ার লোভে এগিয়ে যায় তাকে সে নিজের বুকে টেনে নেবে। তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি ফিরে আসতে পেরেছ। কথিত আছে, অভিশাপ দেওয়ার পরেই মাটি ফুঁড়ে কালো জল উঠতে শুরু করেছিল এবং সেই রাতেই জমিদার নীলকণ্ঠ রায় রক্তবমি করে মারা যান এবং তার রাজপ্রাসাদটি এই দিঘির বুকে তলিয়ে যায়। ঠাকুরমশাই আরও বলেছিলেন, তুমি জলের নিচে যে প্রাসাদের চূড়া দেখেছ ওটাই নীলকণ্ঠ রায়ের সেই অভিশপ্ত মহল। আর যে মাছগুলো ঘুরছিল ওগুলো কোনো সাধারণ মাছ নয় বাবা, ওগুলো সব ওই পুকুরে প্রাণ হারানো মানুষের আত্মা, যা মায়ার টানে এসে আজীবন ওইখানেই বন্দী হয়ে আছে। কাল রাতে ওই বাঘা যদি না ডাকতো তবে আজ তোমারও লাশ ওই পুকুরের মাঝখানে পাওয়া যেত। ঠাকুরমশাইয়ের কথাগুলো শোনার পর থেকে আমার ভেতরের সেই বিজ্ঞান মনস্ক অহংকারী মানুষটা কোথাও যেন হারিয়ে গেছে রে। আমি প্রতিদিন বারান্দা থেকে ওই মরা পুকুরের দিকে তাকাই। দিনের বেলায় ওটাকে কত শান্ত, কত সুন্দর দেখায়। গ্রামের ছোট ছোট বাচ্চারা সাঁতার কাটে, মহিলারা জল নিতে আসে, কিন্তু আমি জানি এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে এক আদিম অলৌকিক, এক ভয়ঙ্কর সত্তা। সে জেগে ওঠে রাতে, বিশেষ করে অমাবস্যার নিস্তব্ধতায়। আমি আর বেশি দিন ওই গ্রামে থাকবো না রে। আমি অলরেডি হেড অফিসে একটা মেল করে দিয়েছি আমার ট্রান্সফারের জন্য। শরীর খারাপের অজুহাত দিয়েছি। শহরের ওই ট্রাফিকের আওয়াজ আর যান্ত্রিক জীবনটাই অনেক ভালো রে। অন্ততপক্ষে সেখানে প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপের মুখোমুখি পড়তে হয় না, যার কোনো ব্যাখ্যা আমাদের জীবনের বইতে লেখা নেই। তোদের ওদিকে কৃত্রিম আলোয় বসে এই লেখাটা পড়ার সময় তোরা হয়তো মনে করতে পারিস যে আমি হয়তো বড্ড বেশি এখন উপন্যাস পড়ছি আজকাল, কিন্তু বিশ্বাস কর, বন্ধু হিসেবেই তোকে বলছি, এই মহাবিশ্বে এমন অনেক কিছু আছে যা আমাদের ক্ষুদ্র বুদ্ধি আর যুক্তি দিয়ে মাপা সম্ভব নয়। কিছু জিনিসকে শুধু দূর থেকে প্রণাম জানিয়ে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, অনেক বড় করেই লিখে পাঠালাম। আশা করি তোর আমার এই অভিজ্ঞতাটা ভালো লাগবে। তুই তোদের চ্যানেলে এটা আপলোড করতে পারবি, তোর দর্শকদের এটা শোনাতে পারবি। হ্যাঁ, লেখাটা তুই যেটা লিখেছিস অবশ্যই এটা তোর সত্যি ভৌতিক ঘটনা, তোর জীবনে ঘটেছে, তবে সাবধান। আর যদি এরকম কোনো গ্রামে তোর ট্রান্সফার হয়, এরকম পুকুর টুকুর থাকলে সেখানে যাস না ভাই। আর অবশ্যই তোর এই ঘটনাটি আমি আমার শ্রোতা বন্ধুদেরকে শোনাবো। অলরেডি আমি এই ঘটনাটা নিয়ে কাজ করছি। আমি এখন তোর লেখাটাই রেকর্ডিংয়ে বসেছি। তো এই ঘটনাটা আমি আর কিছুদিন পরেই আমার শ্রোতা বন্ধুদের কাছে নিয়ে আসবো। তুইও শুনিস, তোকে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঘটনাটা শুনে আমাকে বলিস যে তোর নিজের ঘটনা আমার মুখ থেকে শুনে তোর কেমন লাগলো। আর আরও লিখেছে, সে মনের ভেতর সে অত চাপ আর সহ্য করতে পারছিল না, তাই আমাকে এটা লিখে পাঠিয়েছে। ভালোই করেছিস ভাই। জীবনের কোনো সত্যি ঘটনা যা তোর মনকে এতদিন ধরে বিষণ্ণ করে রেখেছে, সেটা তুই আমাকে বলতে পেরে যদি নিজে হালকা হোস, তাতে দোষ কি? শুধু এই রকম ঘটনা কেন, তোর জীবনে যদি কোনো সমস্যাও থাকে বা তুই কি করবি যেমন বুঝতে পারছিস না, আমি তো তোর বন্ধু, আমাকে ফোন করিস বা মেসেজ করিস। আমি অবশ্যই চেষ্টা করব যাতে তোর এই প্রবলেম থেকে তোকে একটু হলেও মুক্তি দিতে পারি। আমারও ভালো লাগবে। আর চিন্তা করিস না, এই সমস্ত ঘটনা হ্যাঁ মানুষের জীবনে ঘটে, মানুষ ভয় পায়, তুইও ভয় পেয়েছিস, আমিও ভয় পেয়েছিলাম প্রথম ঘটনাটা শুনে। যেহেতু আমার বাড়ির পিছন দিকে অফকোর্স একটা পুকুর আছে, এই পুকুরটাও সেরকম মানে অনেক দিন অব্যবহার্য হয়ে পড়ে আছে, কেউ ইউজ করে না। অনেকবারই অনেককে পুকুরটা চাষ করতে দেওয়া হয়েছে, যারা মাছ টাছ চাষ করে আর কি। তো তারাও বেশি দিন আর থাকেনি, সেটা আমাদের ফ্যামিলির প্রবলেম হোক কিংবা তাদের প্রবলেম হোক, তারা থাকেনি। তোর এই লেখাটা পড়ার পর লিটারালি আমি আমাদের বাড়ির পেছনের পুকুরটার কথা ভাবছিলাম, যে যদি আমাদের বাড়ির পুকুরটা এরকম হতো, মানে অন গড বলছি, আমি ভয় পেয়েছিলাম প্রথমটা। মানে ভগবানের অশেষ কৃপা, কিন্তু এখানে এরকম কিছু ঘটনা ঘটে না। তো ঘটনাটা তুই লিখে পাঠিয়েছিস,
আমার খুব ভালো লাগলো, আশা করি দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। আর আপনাদেরও বলছি, ঘটনাটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদেরও জীবনে যদি এরকম কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা থাকে, সেটা আমাদেরকে আমাদের মেল আইডি কিংবা আমাদের ডেসক্রিপশানে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমার ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি ফলসা বেরিয়াল প্রিয়াংশু সার্চ করবেন কিংবা প্রিয়াংশু অধিকারী সার্চ করবেন, এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9123312656 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মেল আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমাকে মেল করতে পারেন। আপনাদের ঘটনাগুলি অবশ্যই লিখে পাঠাবেন, এবং যারা আমার সঙ্গে সরাসরি ঘোষলি কল রেকর্ডিংয়ে বসতে চান তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা একটা সময় করে আপনাকে ফোন করে নেব। সেই ফোন কলে আপনারা আমাদের সঙ্গে নিজেদের ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে পারেন, এবং সেই কল রেকর্ডিংটি আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। আপনারা ঘটনাগুলো শুনুন এবং ভালো লাগলে ঘটনাটি শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধবদের সাথে, নিজের কাছের মানুষদের সাথে, আর তাদেরকেও বলবেন যাতে তারা এই ঘটনাগুলি শোনে এবং তারাও যাতে আমাদেরকে তাদের নিজের ভৌতিক ঘটনাগুলো বলতে পারে। সেই জন্য আমাদের সমস্ত কন্ট্যাক্টস নিজের বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন এবং আপনারাও নিজেরা শুনুন। তাহলে দেখা হচ্ছে আরও একটি ভৌতিক পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন হরর পডকাস্ট বাই প্রিয়াংশুর এই সত্যি ভৌতিক ঘটনাগুলি। নমস্কার, শুভরাত্রি।